যাই হোক, আবার নতুন করে রেকর্ড দিয়ে দিলাম, আগেরটা থাকবে কিনা জানি না। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এক্সাক্ট ভোল্টেজ গেইন হলো তোমার 146 এটা, আর তোমার যদি অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ গেইন হয় তাহলে হচ্ছে 150। আচ্ছা, যে এইচএফই এটা কি বিটা জানো তো? ট্রানজিস্টরের যে বিটা আর হাইব্রিড মডেলের যে এইচএফই এটা সেম, ঠিক আছে? জি স্যার। তাহলে এই এইচএফইটা কি? এইচএফইটা হলো তোমার কারেন্ট গেইন, তাই না? আচ্ছা বলো দেখি, কমন ইমিটার অ্যাম্প্লিফায়ারের আউটপুট কারেন্ট কোনটা? আইসি, কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। আর ইনপুট কারেন্ট কোনটা? কালেক্টর কারেন্ট, বেস আইবি, কারেন্ট, বেস কারেন্ট, আইবি। তাহলে দুইটাকে রেশিও করলে কি হবে? কারেন্ট গেইন যদি আইসি বের বাই করো, আইবি, আইসি বাই বিটা। আই কে কি বলা হয়? বিটা বলা বিটা। হয়। বিটা বলা হয়। হ্যাঁ, ট্রানজিস্টরের বিটা যেই জিনিস, এই হাইব্রিড প্যারামিটারস এইচ এফ ই একই, ঠিক আছে? তাহলে এই ট্রানজিস্টরের বিটার মান কত ছিল? 150, 150। কিন্তু যদি অ্যাকচুয়াল তুমি কারেন্ট গেইন বের করো, দেখো কত আসছে? 39। 39। হ্যাঁ, কারেন্ট গেইন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এই যে এইসব জায়গা দিয়ে কারেন্ট যে ডিভাইড হয়ে যাচ্ছে, কারেন্ট এখান দিয়ে কিছু চলে যাচ্ছে লস, আবার এখানে আসার পরে আউটপুটে না যে এখান দিয়ে কিছু কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ডেটাগুলো একটুখানি মনে রাখতে হবে আমাদের, কারণ একটু পরে আমরা এটাকে ওই আনবাইপাসড এর সাথে কম্পেয়ার করব। তাহলে এখন আমরা চলে আসি, এইটা আমরা তখন দেখে নিব যে কমন ইমিটার অ্যাম্প্লিফায়ার উইথ আনবাইপাসড ইমিটার রেজিস্টার। এখানে দেখো, ইমিটারের সাথে কোনো ক্যাপাসিটর ইউজ করা হয়নি, তাই না? আরই সাথে কোনো বাইপাস ক্যাপাসিটর আছে? না স্যার। আচ্ছা, তাহলে না স্যার। এটার যখন এসি ইকুইভ্যালেন্ট ড্র করবে, তখন এই ক্যাপাসিটরটা সার্কিটের মধ্যে থাকবে। এই যে এখানে দেখো, আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার যদি তুমি এটার হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করো, মানে ট্রানজিস্টরের হাইব্রিড মডেল দিয়ে ট্রানজিস্টরটাকে রিপ্রেজেন্ট করো, তাহলে এই যে এরকম হবে। দেখো, এই যে এখান থেকে তুমি একটু খেয়াল করো যে একেবারে লেফট সাইডে আছে কি আমাদের? আছে হলো সোর্স। সোর্সের ভোল্টেজ হলো আর ভিএস। কয়েকজন মেবি ওয়েটিং এ আছে। আচ্ছা, তাহলে এখানে হলো আমাদের সিগন্যাল সোর্স। সোর্সের ভোল্টেজ ভ্যালু হলো তোমার ভিএস, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো আরএস, যেটা এখানে আছে। এটা থেকে তুমি ধীরে ধীরে তাকাতে থাকো। সিগন্যাল সোর্স, তারপরে বায়াসিং রেজিস্ট্যান্স, এখানে আর1 আর2 ছিল, আমরা এখানে দুইটাকে প্যারালাল কনসিডার করলাম। এই যে এখানে এটা চলে আসলো আরবি। আচ্ছা, আর এখানে এসে ট্রানজিস্টরের বেস টার্মিনাল হবে তো। তাহলে বেস থেকে কি হয়, একটা প্যারামিটার আছে এইচ আই, তারপরে হলো তোমার এইচ আর ই, আর হলো তোমার ভি নট, ঠিক আছে? তাহলে এটার পোলারিটি উপরে ছিল প্লাস, নিচে মাইনাস। এখানে এই মিটার, এই টার্মিনালটা হলো তোমার ইমিটার। এই যে এখানে যেটা দেখতেছো এইটা ইমিটার। লিমিটার আর কালেক্টরের মাঝখানে আমার সেই কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, আর হলো তোমার আউটপুট রেজিস্ট্যান্স। কিন্তু এখানে আমাদের আর ই রেজিস্ট্যান্সটা রয়ে গেল, আগের সার্কিটে আর ই রেজিস্ট্যান্সটা ছিল না, ঠিক আছে? এই সার্কিট থেকে, এই যে এইটার থেকে এইটা ড্র করলাম, তোমরা নিজেরা একটু মিলিয়ে দেখো তো কোনো জায়গা না বুঝো এরকম কিছু আছে কিনা। ঠিক আছে? জি স্যার, বুঝতে জি স্যার, পেরেছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের সেই আগের প্রসেসটা আমরা রিপিট করব। আচ্ছা, প্রথমে তুমি যদি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ না কি দিয়ে শুরু করেছি আমরা? আউটপুট ভোল্টেজ দিয়ে শুরু করেছি। আউটপুট ভোল্টেজ অফ দ্য অ্যাম্প্লিফায়ার। তাহলে আউটপুট ভোল্টেজ সেই একই কথা, আমরা যদি আই ওর ভ্যালু জানতাম তাহলে আর এল কে মাল্টিপ্লাই করে আউটপুট পেতাম।
আবার এখানে যদি আইসির ভ্যালু জানতাম তাহলে এই আর সি প্যারালাল আর এল কে মাল্টিপ্লাই করে পেতাম, কিন্তু আমাদের জানা নোন ভ্যালু কোনটা? নোন ভ্যালু হলো এই যে এটা, এখানে এইচ এফ ই আর হলো তোমার আইবি, তাই না? তাহলে এইচ এফ ই আইবি যেহেতু আমাদের জানা আছে, আর এই দুইটাকে আমরা একসাথে কি বলি? এই Parallel. RL prime. আর এল প্রাইম, ঠিক আছে? আর আর প্রাইম আর এল প্রাইম, হ্যাঁ। তাহলে এখানে দেখো তোমাদের এই আর এল প্রাইম দিয়ে আমি যদি এই তিনটাকে গুণ করে দিই, এইটা এইটা এইটা, তাহলে আমাদের কি আসতেছে? এই যে এই ভ্যালুটা আসতেছে, আর নিচে যেহেতু প্লাস মাইনাস সাইন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি করো, ইনপুট ভোল্টেজ বের করো, এই যে ইনপুট ভোল্টেজের দিকে তাকাও, ভি ইন আর ভিবি সমান না? ভি ইন আর ভিবি কি সমান না? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা সমান কত হবে? দেখো এই তিনটা ভোল্টেজের যোগফল হবে। কারেন্ট নিচের দিকে যাচ্ছে সেজন্য উপরে প্লাস নিচে মাইনাস, আর এদিকে কারেন্ট ফ্রম লেফট টু রাইট সেজন্য লেফট সাইডে হবে তোমার প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস তিনটা ভোল্টেজ যোগ হবে, তাই না? প্রথমটা কি হবে? আইবি মাল্টিপ্লাইড বাই এইচ আই, এই যে আইবি মাল্টিপ্লাইড বাই এইচ আই। দ্বিতীয়টা হলো এইচ আর ই ভিও, আর থার্ড ওয়ান কি হবে? IERE. আইইআরই। আইআরই। আইইআরই বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন আইইআরই সমান কত বলো তো? এই আইই সমান কত? এইচ এফ ই প্লাস 1, তাই না? ওই যে আই সমান কত? এইচ এফ ই HFE প্লাস plus 1 আই, বিটা বিটা প্লাস beta 1 plus 1 IB বিটা প্লাস actually. 1 আইবি, তাহলে বিটা আর এইচ এফ ই তো সমান, সেহেতু এটা। এখন এখানে তুমি ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বের করেছো, দেখো এই যে এই বড় টার্মটা চলে এসেছে, তাই তো? তাহলে এই আউটপুট ভোল্টেজটা এখানে বসিয়ে দিলাম, এই এখানে বসিয়ে দিলাম, তাহলে এই কোয়েশনটা চলে আসতেছে। এখন এই কোয়েশনের মধ্যে এইচ আর ই এটার ভ্যালু আমি কি বলেছিলাম? যেটা ভেরি স্মল, তাই না? সেই জন্য এইটাকে আমরা নেগলেক্ট করলাম, এই টার্মটাকে জি আমরা স্যার নেগলেক্ট করলাম। আর অনেক জায়গায় আমরা জিরো করতে পারি এইচ এফ ই প্লাস 1 কে আমরা সিম্পলি এইচ এফ ই লিখি, তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি পাচ্ছ কি? এবার ভোল্টেজ গেইন বের করব। ভোল্টেজ গেইনের এইটা হলো কি ভোল্টেজ? এটা হলো ইনপুট ভোল্টেজ, আর এটা হলো তোমার আউটপুট ভোল্টেজ। তাহলে এই দুইটাকে ডিভাইড করে তুমি কি পাবে? ভোল্টেজ গেইনটা পাবে। তাহলে ভোল্টেজ গেইনটাকে তুমি যদি সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করলে এই ভ্যালুটা চলে আসবে, এইটা। এখানে এইচএপি প্লাস 1, এটা আমরা শুধু এইচএপিও লিখতে পারতাম। দেখো, তোমাদের যদি আগের ইকুয়েশন মনে থাকে বলো তো, যখন বাইপাস ক্যাপাসিটর ইউজ করেছিলাম তখন ভোল্টেজ গেইনের ভ্যালু কত হয়েছিল? এই টার্মটা তো কিন্তু তখন ছিল না, তাই না? এই যে এই টার্মটা তখন ছিল না। জি স্যার। জি স্যার, এই শুধু টার্মটা চলে এসেছে কেন? কারণ আমরা আর ই কে বাইপাস মিটার ক্যাপাসিটর ইউজ করি। রেজিস্টারটাকে বাইপাস করি নাই, ঠিক আছে? জি স্যার বুঝছি। ঠিক একই ভাবে এই আমি আর ইকুয়েশন লাইন বাই লাইন বুঝাচ্ছি না, ঠিক আছে? আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি। এই জেড বি হলো ভিবি কে আইবি দিয়ে ডিভাইড করব, তাহলে এটা হবে ওই আইবি কমন নিয়ে সবগুলোকে ভাগ করেছি। এখানে এই টার্মটাকে আমরা কি করব? জিরো কনসিডার করব, তাহলে এটা বাদ পড়বে। তাহলে এটা বাদ পড়লে আমার জেড বির ভ্যালু কত হবে? এই এইচ আই ই এইচ এফ ই প্লাস 1 আর ই। তাহলে টোটাল ইম্পিডেন্স কত হবে একদম ইনপুট টার্মিনালে? আর বি প্যারালাল জেড বি। তাহলে এইখানে এই টার্মটা চলে আসতেছে। এইখানে আমরা সিম্পলিফাই করি নাই। কেন সিম্পলিফাই করি নাই? যে ওই কমন প্রথম সার্কিটের জন্য আরবিটাকে বড় ধরেছিলাম, সেখানে এটা বড় ধরেছিলাম কারণ কি এই টার্মটা সেখানে ছিল না, বুঝতে পেরেছো? এই আর ই টার্মটা সেখানে ছিল না, কিন্তু এখন তো আর ই টার্মটাকে আবার আর এর ভ্যালু 1 কিলো হইলেও তো হবে, তাই না? এই আর এর ভ্যালু কেমন হয় বলো তো? 1 কিলো হইলেও হয়, তাই তো? তাহলে সে 1 কিলো স্যার 1.5 কে এরকম এরকম হয়, স্যার হ্যাঁ। তাহলে মিনিমাম হইলে 1 কিলো হবে, সেই 1 কিলোকে তুমি 150 দিয়ে মাল্টিপ্লাই করবে, এটা তো অনেক বড় হয়ে যাবে। তাহলে এইটাকে চাইলেই এখন নেগলেক্ট করা যাবে না, বরং আরবিটাই এখন ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছো? সেই জন্য এইটাই ইনপুট ইম্পিডেন্স। আর আউটপুট ইম্পিডেন্স ঠিক আছে,
আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু, এই দেখো আউটপুট ইম্পিডেন্সের ভ্যালু তোমার কি আসছে, এই আগের মতোই আসছে Z2। এখন এখানে যদি তোমার আউটপুট ইম্পিডেন্স আগে আমরা কত পেয়েছিলাম বলো তো, এইখানে কত পেয়েছিলাম আউটপুট ইম্পিডেন্স, এই যে এই এগুলাই নাকি, বাদ দেই কাকে আমরা, আরো আর ওকে বাদ দিই, আর ওকে বাদ জি দিই, স্যার, আরো প্যারালাল আরসি প্যারালাল আরএল, তাহলে এখানে আরো কে বাদ দিলাম, আরো অনেক বড় তাই। এখানে RC প্যারালাল আরই আছে, এই যে RC প্যারালাল আরই। এখন এখানকার মধ্যে যদি সার্কিটে RL না থাকে তাহলে RC হবে। আচ্ছা, এবার ইনপুট সরি কারেন্ট গেইন আমরা বের করব। কারেন্ট গেইন বের করার সেই একই প্রসেস, আমরা ইনপুট সার্কিটে একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, আর আউটপুট সার্কিটে একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। তাহলে এই দুইটা অ্যাপ্লাই করার পরে একটাতে আসে হইলো তোমার এই রেশিও IB ডিভাইডেড বাই IN, আর একটাতে পাই হইলো IO ডিভাইডেড বাই IB। এটাকে মাল্টিপ্লাই করে আগের মতোই বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এখন এই যে যেই কারেন্ট গেইনটা দেখতে পাচ্ছ, এই কারেন্ট গেইনের মধ্যে তোমার ইফেক্ট আছে কিনা আর এর, বলতো এই এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে কিনা, বোঝা যেত না স্যার, জেডবির ভ্যালু বসাতাম। যেহেতু জেডবির ভ্যালুটা এখন বড় হয়ে গেছে আগের সার্কিটের চাইতে, আগে জেডবির ভ্যালু এত ছিল না, এই দেখো জেডবির ভ্যালু ছিল তো শুধু HIE, বুঝতে পেরেছো, আগে জেডবির ভ্যালু ছিল শুধু HIE, এখন এই টার্মটা চলে আসছে, জেডবির ভ্যালু এখন বেড়ে গেছে না, জি স্যার। এখন জেডবির ভ্যালু বেড়ে গেছে, এই আগের চাইতে জেডবির ভ্যালু বেড়ে গেছে, সেই জন্য এখন এই সার্কিটের কি হবে, তোমার কারেন্ট গেইন আগের চাইতে কমে যাবে। ঠিক আছে, তাহলে তুমি যদি আনবাইপাসড রেজিস্টার রাখো ওই কোথায়, ইমিটারে, তাহলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, সেটা হলো ইনপুট ইম্পিডেন্স বাড়বে, এই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, আর বাকি সবগুলোই হলো কি ডিসঅ্যাডভান্টেজ। আউটপুট ইম্পিডেন্স মোটামুটি কম থাকে, থাকে আনচেঞ্জ থাকে, তাহলে বাকি দুইটার মধ্যে একটা হলো ভোল্টেজ গেইন, সেটা কমে যাবে, আর একটা হচ্ছে কারেন্ট গেইন, সেটাও কমে যাবে। তাহলে এটা বোঝার জন্য আমরা একই এক্সাম্পল সলভ করেছি, এই জন্য তোমাদের ওইটা লিখতে বলছিলাম। দেখো এখানে সেই একই জিনিস আছে, ঠিক আছে, আছে না, একই জিনিস আছে না, মিলিয়ে দেখো তো, যারা লিখেছো তারা প্যারামিটার গুলো মিলিয়ে দেখো। জি স্যার, একই। হ্যাঁ সেম। তাহলে এখন আমরা জি স্যার, যে ইকুয়েশন গুলো বের করলাম সেই ইকুয়েশন গুলো এখানে সলভ করা হচ্ছে। এই আরবির ভ্যালু বের করলাম আগের মতোই, তারপরে RL প্রাইম এর ভ্যালু বের করলাম আগের মতোই, তাহলে এখানে ভোল্টেজ গেইনটা অ্যাপ্রক্সিমেট ভোল্টেজ গেইন বের করলাম। এখন দেখো ভোল্টেজ গেইন কত হয়ে গেল, অনলি 2, 2 অনেক কমে গিয়েছে। অনেক কমে গেল, আগে কত ছিল অ্যাপ্রক্সিমেটটা, 140 150 150, ছিল। 150 অ্যাপ্রক্সিমেটটা 150 ছিল, আর এক্সাক্টটা ছিল 146, তাহলে অনেক কমে গেছে কিন্তু, দেখেছো তাহলে আনবাইপাসড রেজিস্ট্যান্সের কি সিভিয়ার ইফেক্ট। আচ্ছা, এবার ইনপুট ইম্পিডেন্স বের করি আমরা, ইনপুট ইম্পিডেন্স ধীরে ধীরে বের করতেছি। ইনপুট ইম্পিডেন্সটা কত হলো, ইনপুট ইম্পিডেন্স দেখো তো এখানে কত আসছে, 5.4K। 4K, আগেরটাতে কত ছিল ইনপুট ইম্পিডেন্স দেখে নেই, এখানে ইনপুট ইম্পিডেন্স কত ছিল, 2K। 2K, ঠিক আছে, এটা 2K। আর আউটপুট ইম্পিডেন্সটা দেখো কত, 2.9, এখানে আউটপুট ইম্পিডেন্সটা কত আসতেছে, আউটপুট ইম্পিডেন্সটা এইটা খুব বেশি পার্থক্য হয় নাই, কারণ এটাকে ইসের লোডের উপরে ডিপেন্ড করে, তো এই টার্মটার উপরে ডিপেন্ড করে, সেই জন্য মোটামুটি আনচেঞ্জ, তাই না, আউটপুট ইম্পিডেন্স কি স্যার। অলমোস্ট আনচেঞ্জ। এইবার আসো কারেন্ট গেইন, এই নতুন সার্কিটের কারেন্ট গেইন কত, এই সার্কিটের কারেন্ট গেইন হলো, আচ্ছা এটা একটু করে দেখি আমরা না, এখানে জেডবির ভ্যালুটা কত হয় বলো তো, মনে আছে কিনা, HIE প্লাস HAP প্লাস 1 আর হলো RE, তাহলে ভ্যালু বসাও,
এইচআই এর ভ্যালু আমার এই প্রবলেমে কত দেয়া ছিল 3k। এই যে এইচআই এর ভ্যালু কত দেয়া ছিল 3k না 3k। আচ্ছা, আর এইচএফ এর ভ্যালু কত দেয়া ছিল 150। আর আর এর ভ্যালু কত দেয়া ছিল আর এই যে 1.5k তাহলে 1.5k রাইট, তাহলে 1.5k বসিয়ে এই ভ্যালুটা বের করে তো ক্যালকুলেটর নাও দেখি এখন এটা স্যার এটাই আসে 229.5k good। আচ্ছা, তাহলে আমরা কারেন্ট গেইন এর এক্সপ্রেশন কি পেয়েছি ওখানে, কারেন্ট গেইনের এক্সপ্রেশনটা এই কারেন্ট গেইনের এক্সপ্রেশন আরবি ডিভাইডেড বাই হলো আরবি প্লাস জেডবি, তাহলে উপরে চলে যাবে হলো তোমার আরবি। আরবির ভ্যালুটা বের করেছি না, এই যে আরবির ভ্যালু বের করেছি 5.54k, তাহলে 5.54k নিচে 5.54k, আর এই মাত্র জেডবির ভ্যালু বের করেছো এই। আর এইখানে কি থাকে দ্বিতীয় টার্মে এইচএপি আরসি, আরসি প্লাস আরএল, তাহলে এখানে এইচএপি এর ভ্যালু কত 150, ঠিক আছে, আরসি এর ভ্যালু কত 5.1 হ্যাঁ এই যে আরসি 5.1k, 5.1k হ্যাঁ তাহলে এই যে 5.1k, আর আরএল এর ভ্যালু 7.5k দিয়েছিলাম, এই যে আরএল এর ভ্যালু 7.5k। এখন এটা একটু ক্যালকুলেট করে দেখো তো এই ভ্যালুটা আসে স্যার কিনা। 1.431 আসে, ঠিক আছে 431, তাহলে দেখো এখন কারেন্ট গেইন কত কমে গেছে, তাই না? তাহলে আমরা কি ইফেক্ট দেখতে পেলাম, যদি আনবাইপাসড ইমিটার রেজিস্টার ইউজ করি তাহলে ভোল্টেজ গেইন কমে যাবে, কারেন্ট গেইন কমে যাবে, ইনপুট ইম্পিডেন্স বেড়ে যায়, এই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের টপিকে যেতে চাচ্ছি, অ্যানালাইসিস অফ কমন বেস অ্যাম্পলিফায়ার ইউজিং হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট। এগুলা না পড়ি, ঠিক আছে, কারণ একভাবে তো আমরা পড়ছি না আরই স্যার শুধু প্যারামিটার রিপ্লেস করে দিলেই হবে, সরি মানে শুধু প্যারামিটার গুলো রিপ্লেস করে দিলেই তো হবে হ্যাঁ আর এই মডেল থেকে। হ্যাঁ, আর দেখবা অধিকাংশ শুধু প্যারামিটারগুলো রিপ্লেস করে দিলেই হবে হ্যাঁ 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 হ্যাঁ, সবচেয়ে ইয়া হলো কেন পড়াতে চাচ্ছি না, যে অধিকাংশ বই দেখবে আর কমন বেস এর অ্যানালাইসিস নাই, তাহলে এটা বাদ দিয়ে গেলাম, কমন বেস এটার অ্যানালাইসিস বইয়ে নাই, কমন ইমিটার তাও নাই। তোমরা ইন্টারেস্টেড হইলে আমি একটু ভিডিও করে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড তারা দেখে নিও। এই অ্যানালাইসিস অফ কমন বেস অ্যাম্পলিফায়ার ইউজিং হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা আমি পরীক্ষায় দিব না, তোমাদের সিলেবাসে ইনক্লুডও করছি না, বিকজ দিস টপিকস আর নট ডিসকাসড ইন এনি টেক্সট বুকস, ঠিক আছে, তোমরা পরে বিপদে পড়ে যাবে কোথায় পাবে খুঁজে। আচ্ছা স্যার, হ্যাঁ, আপনি আমাদেরকে হচ্ছে চ্যাপ্টার 4 থেকে কোন কোন মডেল পড়িয়েছিলেন, মানে বই যখন স্কিম করছিলাম মনে হচ্ছিল কি যে আপনি কি হচ্ছে কোনো টপিক স্কিপ করে গিয়েছেন নাকি থিংকিং যে পড়িয়েছেন সে তো আর কি। তোমাদের কাছে রেকর্ড আছেই। না না, মানে স্যার অনলাইন ক্লাসে না, মানে ফিজিক্যাল ক্লাসে, মানে সবকিছু বন্ধ হওয়ার আগে। সেটা তোমরা একটু খেয়াল করো, আমার কি অত কিছু মনে আছে, চ্যাপ্টার 4 যেন কি ছিল, ওই যে স্যার আমরা ডিসি ডিসি অ্যানালাইসিস করেছিলাম। বায়াসিং না, জি জি, বায়াসিং। ওখানে একটা স্কিপ করতে বলছিলাম, সেটা তো পরে আবার পড়াই দিলাম, সেটা ছিল ওই যে কালেক্টর টু বেস বায়াস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ওইটাই আর কি, মানে কনফিউজড, মানে ওইটা হলো ওইটাই তোমাদের মাথায় ঘুরছিল যে। ক্লাস টেস্টের আগে বাদ দিয়েছিলাম, এখন আচ্ছা কিন্তু আচ্ছা এটা পড়িয়েছি কেন, ওই যে অ্যানালাইসিস এর জন্য পড়ানো হয়েছে, আসলে কত টপিক, হাজার হাজার টপিক। স্যার, ও মানে এতগুলো মডেল এই জন্যই কনফিউজড হয়ে গেছিলাম। আচ্ছা বুঝছি স্যার। ওখানে কিন্তু মডেল বলবা না, ওখানে হলো সার্কিট, বায়াসিং সার্কিট, আর মডেল হলো এখানে, বুঝতে পেরেছো, জি স্যার। আমরা মডেল পড়ছি এখানে, তাহলে কমন স্যার কালেক্টর, কয়েকজন ওয়েটিং এ আছে সরি, হ্যাঁ, তাহলে আমরা অ্যাডমিট অল, আমরা আরেকটা বাদ দিয়ে যাচ্ছি, সেটা কি কমন কালেক্টর, আমরা কিন্তু পুরোপুরি বাদ দিচ্ছি না, কারণ এদের বিহেভিয়ার প্লাস হলো ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন ইত্যাদি জানার জন্য আমরা আরই মডেল তো পড়েছি, একটা মডেল তো পড়েছি, তাই না, এই আরই মডেল দিয়ে আমরা কমন ইমিটার অ্যাম্পলিফায়ার কে অ্যানালাইসিস করেছি না। জি স্যার। হ্যাঁ,
সেই জন্য হাইব্রিড জি দিয়ে স্যার। বললাম না, কারণ অধিকাংশ বইয়েই একটা দিয়ে থাকে আর একটা দিয়ে থাকে না। আমি তো এখানে সব করছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা কোন টপিকটা পড়বো সেটাতে যাচ্ছি ধীরে ধীরে। সেটা হলো আমাদের লাস্ট টপিক, কমন কালেক্টর এমপ্লিফায়ার উইথ ডার্লিংটন পেয়ার। তাও পড়বো না, ঠিক আছে। এই যে এগুলা ডার্লিংটন পেয়ারটা কি? ডার্লিংটন পেয়ার পড়াইছিলাম না, ভুলে গেছো নাকি? না স্যার, পড়ার নেই তো। হ্যাঁ, না না, পড়াইছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি একটুখানি পড়ি। স্যার পড়ান। যদি একেবারেই না পড়িয়ে থাকি তাহলে আমি একটু পড়িয়ে দিচ্ছি, কারণ একটু জানা লাগবে। ডার্লিংটন পেয়ারের অ্যাপ্লিকেশন আছে। তাহলে ডার্লিংটন পেয়ার পড়াই নাই বললে তো তাহলে আগের সার্কিটে যাওয়া লাগবে। সে কোনোদিন শুনিও নাই জিনিসটা কি। হ্যাঁ, জি স্যার। কোনোদিন শুনিও নাই জিনিসটা কি। ডার্লিংটন পেয়ার, আরেকটাকে বলে জিকলাই পেয়ার, জিকলাই পেয়ার অথবা কমপ্লিমেন্টারি ডার্লিংটন পেয়ার, ঠিক আছে। এইটা আচ্ছা, এখান থেকে আমি বলে দিচ্ছি। ট্রানজিস্টরের বিটা এর মান খুব বেশি হয়, তাই না? তাই তো দেখতেছো তোমরা, এইচ এফ জি এর স্যার, ভ্যালু হাই। কি হয়? খুব বেশি হয়। কিন্তু এগুলো কোন ট্রানজিস্টরের বিটা এর ভ্যালু বেশি হয়? অনেক হাই স্যার। হ্যাঁ, সরি, কোন ট্রানজিস্টরের? যে সমস্ত ট্রানজিস্টর গুলো স্মল সিগন্যাল ট্রানজিস্টর বলতে আমরা কি বুঝি? যে ট্রানজিস্টর গুলোর কারেন্ট ক্যাপাসিটি কম, সেগুলো স্মল সিগন্যাল, ঠিক আছে। এর কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট হয়তো দেখা যাবে যে 100 মিলি এম্পিয়ার, নট মোর দ্যান 100 মিলি এম্পিয়ার, ঠিক আছে। তো এই ট্রানজিস্টর গুলোর বিটা এর ভ্যালু কি হয়? অনেক বেশি হয়। কিন্তু তুমি যদি এখন হাই কারেন্ট কে কন্ট্রোল করতে চাও ট্রানজিস্টর দিয়ে, ঠিক আছে, তখন তোমার কি করতে হবে? কারেন্ট ক্যাপাসিটি বাড়াতে হবে। ট্রানজিস্টরের কারেন্ট ক্যাপাসিটি বাড়াতে হলে তখন বেজের উইডথ একটু বাড়ায় দিতে হয়, তা না হলে তো হাই কারেন্ট ফ্লো করতে পারবে না, পুড়ে যাবে, বুঝতে পেরেছো? কালেক্টরের সাইজটাকে বড় করে দিতে হয়, তখন ফিজিক্যাল ডাইমেনশনটা ট্রানজিস্টরের বড় হয়ে যায়। আচ্ছা, বড় হয়ে গেলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে বিটা এর ভ্যালু ডিক্রিজ করে, ঠিক আছে। তাহলে যে সমস্ত ট্রানজিস্টরের কারেন্ট ক্যাপাসিটি বেশি, তাদের বিটা এর ভ্যালু কি হলো? ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে, কম হবে। একটা এক্সাম্পল বলি। একটা এক্সাম্পল হলো, তোমরা ল্যাবে কোন ট্রানজিস্টর দিয়ে ল্যাব করেছো? দুই একটা করেছো তো ল্যাব, তাই না? কোন ট্রানজিস্টরটা ইউজ করেছো? একটা ট্রানজিস্টর আছে খুব কমন, 2N, তারপরে আরো 3টা না 4টা 2, নাকি? সেটা ইউজ করেছো না? C828 ইউজ করেছো? D400 ইউজ করেছো? BD13? স্যার ট্রানজিস্টর পড়িনি। এখনো ই করে নাই। ট্রানজিস্টর নিয়ে কোনো ল্যাব হয়নি আমাদের। ও, কেন? ল্যাব পড়িনি আমরা। কোন স্যার বলছিল মানে ক্লাস শেষ করার পর পড়বে আর কি ট্রানজিস্টরের ল্যাবগুলা। জি, এখন ক্লাস তো শেষ হলো না। ও, তাই নাকি? তোমরা ট্রানজিস্টর হাতে নিয়ে দেখেছো কখনো? স্যার, সিমুলেশন ল্যাবে শুধু একটা দিন হ্যাঁ, আহ, দেখেছিলাম, তারা আমি বাট একটা অত ট্রানজিস্টর, কোনো ডিটেলসেও দেখি নাই। হ্যাঁ নিয়ে আসি আমি একটা স্যার ট্রানজিস্টর। মানে যে নর্মাল সার্কিটের মধ্যে দেখছি ট্রানজিস্টর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি একটা কমন ট্রানজিস্টর নিয়ে আসতেছি। এই
খুবই ছোট জিনিস, তো তোমরা দেখতে পাবে কিনা, এই ক্যামেরায় দেখা যাবে কিনা। এই যে এখানে আমার হাতে যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছ, এটা কি দেখা যাচ্ছে? ও দাঁড়াও 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 দাঁড়াও, তার আগে তো তোমাদের স্যার স্ক্রিন শেয়ার এখনো অন। এটা তো ভিডিও অন করতে হবে। স্যার স্ক্রিন শেয়ারিং অফ করে দিলেই তো হচ্ছে হবে আই থিংক। স্ক্রিন শেয়ার দিলে আমি কি ভিডিও দেখাতে পারবো না? কই থাকে না? মানে দেখানো তো আই থিংক পসিবল, জুম উইন্ডোটাতে হচ্ছে ভিডিও। এই এই যে আমার হাতে দেখো ছোট একটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার দেখা যায়। জি স্যার দেখতে পাচ্ছি। এই সরি আমার মাইক্রোফোন ছিল না কানে। এবার বলো, দেখা যাচ্ছে না ছোট? এই যে টাইনি জি একটা স্যার দেখা যাচ্ছে। ট্রানজিস্টর, এই সাইজের ট্রানজিস্টর গুলোর মধ্যে এটার নাম্বার হলো 547, ঠিক আছে? আর একটা আছে 557, একটা হলো এনপিএন আর একটা হলো পিএনপি। পানি দাও, ঠিক আছে? এই ট্রানজিস্টর গুলোর কারেন্ট ক্যাপাসিটি ম্যাক্সিমাম হলো তোমার 100 মিলি এম্পিয়ার, ঠিক আছে? এদের কারেন্ট ক্যাপাসিটি হলো কত? 100 মিলি এম্পিয়ার। আচ্ছা, দেখি আমার কাছে বড় ট্রানজিস্টর আছে কিনা। এই যে এখন যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছ, এইটা দেখো, এর একটা মেটাল বডি আছে। জি স্যার। একটা দেখতে পাচ্ছ? জি এই যে স্যার। একটা মেটাল বডি আছে, এই যে মেটাল বডি, এই মেটাল বডিটা কালেক্টরের সাথে কানেক্টেড থাকে, বুঝতে পেরেছো? এটা কালেক্টরের সাথে কানেক্টেড থাকে। এইটার কারেন্ট ক্যাপাসিটি হলো ধরো 5 এম্পিয়ার। কত অনেক এম্পিয়ার? বড়, 5 5 অ্যাম্পিয়ার। এম্পিয়ার। তাহলে এমন ট্রানজিস্টরও আছে যে সেটা 15 এম্পিয়ার কারেন্ট ক্যাপাসিটি, ঠিক আছে? তাহলে আমরা এই যত বেশি কারেন্ট ট্রানজিস্টর টলারেট করতে পারে, এর ফিজিক্যাল সাইজ তত কি হয়? বড় হয়ে যায়। বড় হয়। হ্যাঁ, বড় হয়। তাহলে বড় হয়ে গেলে তখন কি হবে? তখন বেইজের যে উইডথ ছিল সেইটা বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বেজ উইডথ বেড়ে গেলে কি হবে? বেইজের রিকম্বিনেশন বেড়ে যাবে। রিকম্বিনেশন বেড়ে গেলে আমরা যে ট্রানজিস্টরের অ্যাকশন পড়েছিলাম, কালেক্টর কারেন্ট যে কমে যাবে 2% কারেন্ট যাবে মাত্র কোথা দিয়ে? বেজ দিয়ে। বেস দিয়ে আর 98% যাবে কোথা দিয়ে? কালেক্টর কালেক্টর দিয়ে। তাহলে 2% যাবে বেইজে, 98% যাবে কালেক্টরে। তাহলে এখন বেইজের কারেন্টটা বেড়ে গেলে কালেক্টর কারেন্ট কি হবে? কমে কমে যাবে যাবে। কমে যাবে। তাহলে এখন বলো, আলফার ভ্যালু বাড়লো না কমলো? কমলো কমে গেল, কারণ আগে ছিল 100 উপরে 98, নিচে 100। আর এখন 98 হ্যাঁ 98 ডিভাইডেড বাই 100, এখন হয়ে গেল কত? কমে গেল, ধরো 95 ডিভাইডেড বাই 100। তাহলে আলফার ভ্যালু যদি সামান্য একটু কমে, বিটা এর ভ্যালু কি পরিমাণ কমবে বলো তো? অনেক কমে যাবে অনেক কমে যাবে। তাহলে এখন আবার আমাদের সেই সার্কিটে, অনেক কমে যাবে। হ্যাঁ, তাহলে তোমার তো অনেক জায়গায় দরকার হয় যে অনেক বড় কারেন্ট, হ্যাঁ, কন্ট্রোল করতে হয়। তাহলে তখন ট্রানজিস্টরের যদি বিটা কমে যায়, তাহলে এখান দিয়ে বেস কারেন্ট অনেক লস হবে। বেস দিয়ে যেই কারেন্টটা যাবে সেটা লস হবে, কারণ আমরা যদি এখানে একটা লোড লাগাই, লোডের মধ্যে দিয়ে এটা যাবে না। তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়। একটা ট্রানজিস্টর ইউজ করা হয় Q1, একটা ট্রানজিস্টরকে ইউজ করা হয় Q2। এটা কানেকশনটা দেখো, দুইটার কালেক্টর কমন না? এই যে লো পাওয়ার ট্রানজিস্টরের ইমিটারটা কানেক্ট করা হয়েছে কার সাথে?
কানেক্ট করা হয়েছে তোমার এই হাই পাওয়ার ট্রানজিস্টরের বেজের সাথে, ঠিক আছে? তাহলে এইটার বিটা বড়, প্রথমটার বিটা এর ভ্যালু কি বড়। বড়, তাহলে এটার বিটার ভ্যালু যদি হাই হয় তাহলে এখান দিয়ে মনে করো জাস্ট 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সিম্পলি চিন্তা করো এখান দিয়ে কত এম্পিয়ার যাচ্ছে, 1 এম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখান দিয়ে যদি 1 এম্পিয়ার যায় তাহলে এইটার বিটা এর ভ্যালু ধরে নাও তুমি 100ই ধরো সহজ করার জন্য। তাহলে কারেন্ট কত হবে, বেস কারেন্ট কত হবে? বিটা এর ভ্যালু 100, কালেক্টর কারেন্ট হচ্ছে হলো 1 এম্পিয়ার, তাহলে এটা কত হবে, 10 মিলি এম্পিয়ার হবে 10 না? মিলিঅ্যাম্পিয়ার। 10 মিলি এম্পিয়ার। এখন এই এখান দিয়ে যে ইয়েটা আসলো এই ইমিটার কারেন্টটা, সেটা কি হচ্ছে এই হাই পাওয়ার ট্রানজিস্টরের বেস দিয়ে যাচ্ছে। জি স্যার। তাহলে এখানে কত এম্পিয়ার বেস কারেন্ট হলো? 1 এম্পিয়ার, কারণ ইমিটার কারেন্টই হয়ে গেল এর বেস কারেন্ট। জি স্যার। তাহলে 1 এম্পিয়ার। এখন এটার বিটা যদি 10 ও হয়, ধরো এটার বিটা হলো কত, সে 10, তাহলে এখান দিয়ে তুমি কালেক্টর কারেন্ট কত এম্পিয়ার পাচ্ছ? 10 10 মিলিঅ্যাম্পিয়ার। এম্পিয়ার পাচ্ছ। তাহলে এখন ওই পুরো জিনিসটাকে 3 ampere হবে। হ্যাঁ 10 এম্পিয়ার, রাইট। এখন এই দুইটা ট্রানজিস্টরকে একটা বক্সের মধ্যে চিন্তা করো যে পুরোটা ইন এ সিঙ্গেল প্যাকেজ, তাহলে ইনপুটে কারেন্ট দিয়েছে কত কত মিলি এম্পিয়ার? 10 milliampere, 10 মিলি এম্পিয়ার। আর আউটপুটে কারেন্ট পাচ্ছ কত এম্পিয়ার? 10 ampere, 1 10 ampere, অ্যাম্পিয়ার। হ্যাঁ 10 1 ampere, 10 ampere, 10 10 এম্পিয়ার ampere, না, 10 ampere, এখান দিয়ে কারেন্ট যাচ্ছিল কি 10 10 ampere, এম্পিয়ার। ইনফ্যাক্ট 10 আর এদিক 10 দিয়ে ampere, এদিক দিয়েও তো 1 ছিল। এখানে যদি তুমি লোডটা লাগাও, লোড এখানে লাগাইতে হবে, পুরোটা তো একটা বক্সে আছে, 11 ampere, 11 এম্পিয়ার। তাহলে এখন এই ওভারঅল কম্বিনেশনের কারেন্ট গেইন বা বিটা এর ভ্যালু কত হবে, এই সেভির ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে হলো তোমার 11 100, এম্পিয়ার ডিভাইডেড বাই 10 মিলি এম্পিয়ার। 10 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে বিটার ভ্যালু এখন কত হলো বলো তো? 110। হ্যাঁ 110 না, আরো বেশি কথা তো। 1000 তো এমনি হইতো, 1100। 1100, রাইট। স্যার 1100 হয়েছে 1100, 1100, হ্যাঁ 1100। তাহলে দেখো দুইটা কম্বিনেশনের কারণে আমার হিউজ বিটা পেয়ে গেলাম, আবার কারেন্ট ক্যাপাসিটিও বেশি পেলাম। তাহলে এই ওভারঅল জি স্যার, কম্বিনেশনের কারেন্ট ক্যাপাসিটি কত হলো? এইটার কারেন্ট ক্যাপাসিটির চাইতে একটু বেশি হবে। তাহলে এই ট্রানজিস্টরের কারেন্ট ক্যাপাসিটি যদি তোমার ধরো 15 এম্পিয়ার হয়, তাহলে পুরো সার্কিটের কারেন্ট ক্যাপাসিটি হয়ে গেল, কম্বিনেশনের কারেন্ট ক্যাপাসিটি হলো 15 এম্পিয়ার, আর এদিক দিয়ে আরো 1 এম্পিয়ার, তাহলে হলো 16 এম্পিয়ার। আর বিটাও আমি কত বেশি পেয়ে গেলাম, দেখেছো? এই সিম্পল রুল হইলো এইটার বিটা মাল্টিপ্লাই হয়। এইটার বিটা কত ধরেছিলে? 100। 100, 100। আর এইটার বিটা কত ধরেছিলাম? 100, 100। হ্যাঁ না, এটার বিটা 10, 10। 10, 10, তাহলে 10 into 100 কত হলো? 10 হয়েছে, জি স্যার, এক্সাক্ট ভ্যালু যদি না 1000, করো, যেটা মনে রাখার জন্য যে ডার্লিংটন পেয়ার হলো দুইটা ট্রানজিস্টরের কম্বিনেশন, যেখানে একটা ট্রানজিস্টর দিয়ে আরেকটা ট্রানজিস্টরকে ড্রাইভ করা হয়। প্রথম ট্রানজিস্টরটার কনফিগারেশনটা কি দেখো তো, এটার এখানে লোড কে, এটার লোডটা আছে ইমিটারে, তাই না? এই যে প্রথম স্যার। ট্রানজিস্টরের লোড কে, দ্বিতীয় ট্রানজিস্টর, কিন্তু দ্বিতীয় ট্রানজিস্টর কানেক্ট করেছে কোথায়? ইমিটারে, ইমিটারে। ঠিক আছে? তাহলে ইমিটারে লোড হলে সেটা কমন কালেক্টর কনফিগারেশন হয়। তাহলে প্রথমটা থাকে কমন কালেক্টরে, আর বাকিটা এখন কিসের ইউজ করবে তুমি? স্যার এটা RE1, স্যার এখানে হ্যাঁ এইটা হবে স্যার RE1 ইকুয়াল RB2 হবে, IB2 হবে, IB2 হবে, IB2 হবে না। হ্যাঁ, তোমাদের সব টপিক গুলা লাইন বাই লাইন পড়াইলে আমার খুব কাজে লাগতো। এই যে এখানে ঠিক আছে, আবার দেখো সব কারেকশন গুলো হয়ে যেত। আচ্ছা যাই জি হোক, স্যার, তাহলে এইখানেও আমি আবার এটা কমন, এখানে কিসের লোডটা দিয়েছি?
ওভারঅল কম্বিনেশনের জন্য লোডটা দিয়েছি আমি ইমিটারে, কালেক্টরে কোনো লোড দেই নাই। তাহলে এটা হলো কমন কালেক্টর এমপ্লিফায়ার। কিন্তু কমন কালেক্টর এমপ্লিফায়ার এটা নরমাল ট্রানজিস্টর ইউজ না করে দুইটা ট্রানজিস্টরের কম্বিনেশন ইউজ করা হয়েছে, হুইচ ইজ কল্ড ডার্লিংটন পেয়ার। তাহলে এই যে এখানে টার্মটা দেখো, এই যে ডার্লিংটন পেয়ার। আর এখানে দুইটা ট্রানজিস্টর ইউজ করা হয়েছে কি, দুইটা ট্রানজিস্টরকে কি ইউজ করা হয়েছে, দুইটাই হলো এনপিএন, তাই না? দুইটা ট্রানজিস্টরই কি জি স্যার। এনপিএন। NPN ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আবার যে কোনো সময় এটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তোমাদের তো আসলে বছর খানেক যদি পড়াইতে পারতাম তাহলে মোটামুটি একটা ভালো আইডিয়া পাওয়া যেত। স্যার কোয়েশ্চেন করি। আচ্ছা, এই ডার্লিংটন পেয়ারটা একটুখানি দেখাই আমি। ডার্লিংটন পেয়ারের আরো কিছু আছে, এই এই যে হলো এখান থেকে শুরু হয়েছিল ডার্লিংটন, এই আগের চ্যাপ্টারে চলে গেছি আমি। এই যে এটা ডার্লিংটন পেয়ার দেখেছো, এই ডার্লিংটন পেয়ারের যদি অ্যানালাইসিস করা হয় তাহলে এর বিটা এর ভ্যালু কত হবে, নতুন বিটা এর ভ্যালু দেখো, এই যে এটা হবে বিটা 1 মাল্টিপ্লাইড বাই বিটা 2 প্লাস বিটা 1 প্লাস বিটা 2, ঠিক আছে? এখানে দুইটা ট্রানজিস্টর কি ফর্মে, মানে কোন টাইপের বলো তো, অ্যারো বাহিরের দিকে, সুতরাং দুইটাই হলো কি এনপিএন। এনপিএন। এটার নাম হবে ডার্লিংটন পেয়ার। NPN, হ্যাঁ, আর NPN. যদি একটাকে নাও এনপিএন, একটাকে নাও পিএনপি, এই একটাকে নিলাম এনপিএন, একটাকে পিএনপি, দেখো এইটার হলো লো পাওয়ারটা এনপিএন, হাই পাওয়ারটা কি পিএনপি, আর এখানে লো পাওয়ারটা হলো পিএনপি, হাই পাওয়ারটা হলো এনপিএন, ঠিক আছে? এমন ভাবে কানেক্ট করতে হবে যেন একটা আরেকটাকে ড্রাইভ করে। তাহলে এখানে তুমি হালকা যদি মানে ছোট একটা বেস কারেন্ট দাও তাহলে এখানে একটা বড় কি হবে তোমার, এই কালেক্টর কারেন্ট প্রডিউস হবে। তাহলে এই কালেক্টর কারেন্ট যেহেতু ট্রানজিস্টরের ভিতরে ফ্লো করবে, তাহলে এখানে এই পিএনপি ট্রানজিস্টর থেকে বেস কারেন্টটা তখন সে ড্র করবে, ঠিক আছে? তার মানে এই ট্রানজিস্টরের প্রথম ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট হয়ে যাবে দ্বিতীয় ট্রানজিস্টরের বেস কারেন্ট আগের মতোই, ঠিক আছে? যেহেতু এই ট্রানজিস্টরের, এই পিএনপি ট্রানজিস্টরের বৈশিষ্ট্য কি, ইমিটারটা কোথায় রাখতে হয়, হাই ভোল্টেজে ভিসিসি তে নাকি গ্রাউন্ডে? পিএনপি ট্রানজিস্টরের বায়াসিং কনফিগারেশন অপোজিট কার চাইতে, এনপিএন PNP এর চেয়ে। চাইতে। তাহলে এনপিএন এ আমরা কালেক্টরটা কোথায় রাখি, স্যার হাইতে। হাই ভোল্টেজে। তাহলে তাহলে পিএনপি তে কালেক্টরটা কোথায় চলে যাবে, লো লো ভোল্টেজ। ভোল্টেজে। ভোল্টেজে। তাহলে এই জন্য কনফিগারেশনটা এইভাবে দিতে হলো, যে দেখো যে এটার কালেক্টরটা এই যে লোতে দেওয়ার জন্য, এইটার ইমিটারও লোতে গেল, এই এনপিএন এর ইমিটার লোতে চলে যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ সার্কিটটা আমি যেটা দেখাচ্ছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়। আর পিএনপির দেখো কালেক্টরটা নিচে গেছে, সেই জন্য এবার কালেক্টর এই পিএনপি ট্রানজিস্টরটা উপরে দিতে হলো, বুঝতে পেরেছো? উপরে না দিলে আমি এই যে এর কালেক্টর ভিসিসি তে কিভাবে লাগাবো? আচ্ছা, এখানেও দেখো অন্যভাবে যদি হয়, এই যে এখানে পিএনপি ট্রানজিস্টরের ইমিটার কোথায় লাগিয়েছি, এই যে হাই ভোল্টেজে, এখানে ভিসিসি দেওয়া হবে। আর এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর কোথায় লাগিয়েছি, হাই ভোল্টেজে। তাহলে এটা ধীরে ধীরে এই যে এটার কালেক্টর কারেন্ট এখানে ড্রাইভ করতেছে। তাহলে এই ট্রানজিস্টরের নাম কি, এটা এই কনফিগারেশনটার নাম কি? এই কনফিগারেশনটার নাম হলো, এর অনেকগুলো নাম আছে। একটা হলো এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা, কমপ্লিমেন্টারি, না আগে প্রথম নামটা পড়ি যেটা আমাদের সাথে মিলে, কমপ্লিমেন্টারি ডার্লিংটন পেয়ার। কমপ্লিমেন্টারি কেন, একটা পিএনপি ইউজ করেছো আর একটা এনপিএন ট্রানজিস্টর। এর আরেক নাম হলো কমপ্লিমেন্টারি ফিডব্যাক পেয়ার, অথবা কোন কোন বইতে সিম্পলি ফিডব্যাক পেয়ার বলা হয়। এর আরেকটা নাম আছে, সেই নামটা হলো সায়েন্টিস্টের নাম অনুযায়ী, এটাকে বলে জিকলাই পেয়ার। আর বানানটা দেখেছো নাকি? ফিডব্যাক কেন? এই এই ভদ্রলোক ফিডব্যাকটা এটাকে কেন? পপুলারাইজ করছেন, এই সায়েন্টিস্ট, ঠিক আছে, জিকলাই পেয়ার।
তাহলে এই সবগুলো একই কাজের জন্য ইউজ করা হয়। টার্গেট হইলো কি? টার্গেট হইলো তোমার ইয়েটা বাড়ানো। কি বাড়ানো বলো? কারেন্ট ক্যাপাসিটি। কারেন্ট ক্যাপাসিটি বাড়ানো, স্যার বিটা বাড়ানো। বিটা বাড়ানো। হ্যাঁ, এই যে এখানে জিগলাই পেয়ারের জন্য তোমার ভ্যালুটা কত হবে? বিটা 1 মাল্টিপ্লাইড বাই বিটা 2 প্লাস বিটা 1 প্লাস 1। আচ্ছা বলো তো, এখানে একটা কমন সেন্স থেকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ডার্লিংটন পেয়ারে আমাদের ওভারঅল বিটা কত হয়েছিল? 1000 না না, ইয়ে দিয়ে বিটা বলো। 1 ইন্টু বিটা 2। না, বিটা এক্সাক্ট বলো দেখি পারো কিনা। স্যার 1100। না 1100 আমি জানতে চাই, ওটা তো একটা জাস্ট স্যার বিটা 1 ইন্টু বিটা 2 প্লাস বিটা 1 প্লাস বিটা 2। এইটা রাইট। এই যে এখানে এইটা, আর এখানে কত হয়ে গেল দেখো তো। তো এটা 1 হয়ে গেছে, এটা কেন? এখানে 1 হয়ে গেছে, আর এখানে কত হয়েছে? এখানে শুধু বিটা 1 হয়েছে। তার মানে কি, জিগলাই পেয়ারে এসে বিটার ভ্যালু একটু কম হইলো, তাই না? জি স্যার। কারণ কি বলতো, দেখে বলো। জিগলাই পেয়ারে আমরা বিটার ভ্যালু একটু কম পাচ্ছি কেন? দেখি অ্যান্সারটা দিতে পারো কিনা। ইজ ইট বিকজ একটা পিএনপি আর একটা এনপিএন? হ্যাঁ, সেটাই অ্যান্সার। এখন আরেকটু এক্স্যাক্টলি বলো দেখি। সেইখানে একটার ইমিটার কারেন্ট আরেকটার বেসকে ড্রাইভ করছিল, তাহলে ইমিটার কারেন্টটা বড় না? জি স্যার। আর এখানে কালেক্টর কারেন্ট, জি স্যার, আর এখানে কালেক্টরটা কালেক্টর কারেন্ট বেসকে ড্রাইভ করছে। কালেক্টর কিন্তু ছোট। সেই জন্য বিটাটা ছোট হয়। ঠিক আছে? আর তারপরে একটু ডিফারেন্স কেন? তারপরে একটু ডিফারেন্স হইলো, কোনটার একেবারে ওভারঅল কালেক্টর কারেন্ট হবে কি, দেখো এইটার ওভারঅল কালেক্টর কারেন্ট কি? সিম্পলি IE2। আর এইটার ওভারঅল কালেক্টর কারেন্ট কি? এই যে IE2 প্লাস IC2, IC2। IE1 প্লাস IC2। তাহলে দেখা যাচ্ছে এই দুই কনফিগারেশনের মধ্যে এই যে ওভারঅল কালেক্টর কারেন্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, তাই না? দুইটাই কি করছে, একটার কালেক্টর কারেন্ট আরেকটার বেসকে ড্রাইভ করছে। প্রথমটার কালেক্টর কারেন্ট দ্বিতীয়টার বেসকে ড্রাইভ করছে। তো তারপরেও একটু ডিফারেন্স কেন হলো? কারণ ওভারঅল কালেক্টর কারেন্টে একটু ডিফারেন্স আছে। দেখো এই সার্কিটের ওভারঅল কালেক্টর কারেন্ট কি, পুরোটাকে যদি ব্ল্যাক বক্স চিন্তা করো, পুরোটা মনে করো একটা বক্সের ভিতরে আছে, হ্যাঁ? তাহলে কালেক্টর কারেন্ট কোনটা? সিম্পলি IE2। জি স্যার। কথাটা বোঝা গেল না? আমি এই পুরো জিনিসটাকে আমি কিভাবে দেখাবো, আমি তো আঁকতে পারছি না এখন। এইখানে একটা বক্স চিন্তা করো, এই বক্স চিন্তা করে এই টার্মিনালটা হলো এই কম্বিনেশনের, এটা হলো বেস, এটা হলো কালেক্টর, আর এটা হলো কি, ইমিটার। কোন সেন্সে? কারণ এই কম্বিনেশনের এই টার্মিনালটা যাবে হাই পটেনশিয়ালে নাকি, এটা যাবে হলো লোয়ার পটেনশিয়ালে। তাই ট্রানজিস্টরকে আমরা এইভাবে চিন্তা করি যে যে টার্মিনালটা হায়ার পটেনশিয়ালে দেই সেটাতে আমরা কি চিন্তা করব, সেটা হলো আমার কালেক্টর। তাহলে এখানে কালেক্টর কারেন্টের ভ্যালু কত হলো? একটা ট্রানজিস্টরের কারেন্ট, সেটা কি IE2, ঠিক না? এইটাকে এখন বক্সের মধ্যে চিন্তা করো, মানে একটা প্যাকেজের মধ্যে পুরো কম্বিনেশন। তাহলে এখানে কালেক্টর কারেন্টটা কত হবে, ওভারঅল কালেক্টর কারেন্টটা কত হবে দেখে বলো। এখানে তো হচ্ছে IE1 প্লাস I1 IC2। প্লাস প্লাস IC2। IC2, যার কারণে একটাতে আসতেছে হলো তোমার 1, এই যে এটাতে আসতেছে হলো 1, আর এটাতে কিছুই আসে না। ঠিক আছে? যাই হোক, তাহলে ডার্লিংটন পেয়ার আর একটা হলো কমপ্লিমেন্টারি ডার্লিংটন পেয়ার, আবার কমপ্লিমেন্টারি ডার্লিংটন পেয়ারের দুইটা কনফিগারেশন, এগুলো সবই স্যার কি কাজের জন্য? যে হাই পাওয়ার ট্রানজিস্টরের বিটার ভ্যালু কম হওয়ার কারণে আর একটা লো পাওয়ার ট্রানজিস্টর দিয়ে এটাকে কি করা, বিটার ভ্যালুটাকে ইনক্রিজ করা। হ্যাঁ, কোশ্চেন বলো। স্যার বি নাম্বার ফিগারটাতে, হুম, স্যার একটু ডানে বি নাম্বার ফিগারটা দেখালে ভালো। একটু ভুল আচ্ছা আছে হ্যাঁ না, বলো তো কি। স্যার বি নাম্বার, হ্যাঁ, তোমার কথা ওখানে স্যার কালেক্টর কারেন্ট হচ্ছে IE1 প্লাস IC2 দেওয়া।
স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বি ফিগারটাতে হচ্ছে I1 প্লাস IC2 দেওয়া, তো স্যার এখানে তো কালেক্টর কারেন্ট বেশি হওয়ার কথা না? কারণ এর আগে যেটা দেখলাম, যেটা ডার্লিংটন পেয়ার ছিল সিম্পল, ওটাতে স্যার IC1 প্লাস IC2 ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু না, সেইখানে তো এই কারেন্টটা তো আসলে অনেক বড় একটা ফ্যাক্টর। দেখো এখান দিয়ে যেই কারেন্টটা যাবে, এই যে এখান দিয়ে যেই কারেন্টটা যাবে, সেটা তো কিছু দিয়ে আর মাল্টিপ্লাই হচ্ছে না, বুঝতে পারছো? আর এখান দিয়ে যেই কারেন্টটা Q1 তো যাচ্ছে, বেশি, তো স্যার কালেক্টর কারেন্ট বেশি হলে তো এটার বিটা বেশি। না না না, সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, খেয়াল করে শোনো। যে এইখানে তুমি একটু বেশি পেয়েছো, কিন্তু এখানকার কারেন্টটা তো আর কোনো ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না, কিন্তু এইটার বেজে যেই কারেন্টটা আসতেছে সেটা তো বিটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে প্রথম সার্কিটের এখানে তো আসতেছে হলো কি কারেন্ট, এখানে তো আসতেছে হলো বড় কারেন্ট, বুঝতে পারছো? এখান দিয়ে কি আসতেছে, একটু বড় কারেন্ট আসতেছে, সেই বড় কারেন্টটা এখানে আবার মাল্টিপ্লাই হচ্ছে। আর এইখানে হচ্ছে কি, এখানে হলো এইখানে একটু বড় কারেন্ট আসতেছে, কিন্তু এই বড় কারেন্টটা তো আর কিছু দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না, বুঝতে পারছো অ্যান্সারটা? একটা হলো আউটপুটে একটু বেশি আর একটা হলো ইনপুটে একটু বেশি, ঠিক আছে? আচ্ছা আউটপুটে কত বেশি, খুব কি বেশি? 2% বেশি ধরো, তাই না? এই কে কোশ্চেন করেছো? তোমরা কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি সবাই? না না স্যার, আছি। আছো তো? আচ্ছা, এইখানে কয় পার্সেন্ট বেশি হলো? 2% বেশি, তাই না? এই কার তুলনায়? আরে খেয়াল করতেছো না কেন কথা? এই যে এইটা হলো ডার্লিংটন পেয়ারের, এখানে কি ছিল, একটা ছিল, দুইটাই ছিল কি কালেক্টর কারেন্ট নাকি? জি স্যার। আর এখানে একটা ইমিটার কারেন্ট আর একটা হলো কালেক্টর কারেন্ট কালেক্টর কারেন্ট। তাহলে কালেক্টর কারেন্টের চাইতে ইমিটার কারেন্ট কত পার্সেন্ট বেশি বলো? 2%। 2% বেশি, গুড। তাহলে এখানে আউটপুটে ওই ডার্লিংটন হ্যাঁ, ডার্লিংটন পেয়ারের চাইতে আউটপুটে কয় পার্সেন্ট কারেন্ট বেশি পেলাম? 2%। 2%। কিন্তু এটার যে তোমার বেইজে যে 2% কম, জি দেখো স্যার। দ্বিতীয় ট্রানজিস্টরের বেইজে কি কারেন্ট আসলো? কালেক্টর কারেন্ট। এখানে দ্বিতীয় ট্রানজিস্টরের বেইজে কি কারেন্ট আসলো? কালেক্টর কারেন্ট। তাহলে এই সার্কিটের দ্বিতীয় ট্রানজিস্টরে কি কারেন্ট আসছে? দেখো কি কারেন্ট আসছে? ইমিটার কারেন্ট। ইমিটার কারেন্ট। ইমিটার কারেন্ট। তার হইলো ইমিটার। ইমিটার কারেন্ট। তাহলে এইটার বেইজে 2% কারেন্ট বেশি আসলো, জি স্যার। ঠিক আছে? তাহলে জি স্যার। দুইটাকে এবার কম্পেয়ার করো, একটা হলো আউটপুটে গিয়ে 2% বেশি আর একটা হলো বেইজে 2% বেশি। তাহলে বেইজে 2% আবার বিটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে না? জি স্যার। সেই জন্য এইটার ওভারঅল বিটা বেশি হবে। আচ্ছা। কোশ্চেনের অ্যানসারটা পেয়েছো? কে কোশ্চেন করেছিলে? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের ডার্লিংটন পেয়ার শেষ হলো না? স্যার আমি বুঝতে পেরেছি স্যার। আমরা এখন তাহলে এসে চলে যাচ্ছি, এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেই না? এটা তো আমাদের চ্যাপ্টার 4 এর টপিক। স্যার ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস? নো। হ্যাঁ, কি কে কোশ্চেন করতেছো কোনো? হ্যাঁ স্যার, ওই যে যে আমরা ট্রানজিস্টরটা দেখাইলেন, মানে হুম, এই যেটা হচ্ছে নরমালি হচ্ছে বেশি কারেন্টের জন্য ইউজ করি, ওইটাতে যে মেটালটা ছিল, মানে ওখানে মেটাল কেন ইউজ করা হয়? এই শোনো, এটার মেটালটা হলো এই সমস্ত ট্রানজিস্টর গুলোকে বলা হয় হলো পাওয়ার ট্রানজিস্টর। পাওয়ার ট্রানজিস্টরের যদি পাওয়ার বেশি হয়, তাহলে এর যেই কনস্ট্রাকশনের যেই কালেক্টরটা আছে, আমরা জানি ট্রানজিস্টরের কালেক্টরের মধ্যে মেইনলি পাওয়ারটা লস হয়, ঠিক না? জি কেন? স্যার। কারণ কালেক্টরটা রিভার্স বায়াস থাকে, ওই রিভার্স বায়াসের মধ্যে তোমার ভোল্টেজটা ড্রপ হয়। আচ্ছা, তাহলে এই কালেক্টরটা তোমার পাওয়ার ট্রানজিস্টরের মধ্যে এর বডিটা মেটালের হয়। পাওয়ার ট্রানজিস্টরের বডি মেটালের হয়। কেন মেটালের হয়? যে এখানে যেই হিট প্রডিউস হবে, সেই হিটটা এই এক্সটার্নাল একটা হিট সিঙ্কের মধ্যে ডিসিপেট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমার ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আমার ইন্টারনেটের অবস্থাও ভালো না। আচ্ছা, তোমাদের একটা ট্রানজিস্টর দেখাই আমি। আমি এখন ইন্টারনেটে সার্চ দিচ্ছি।
এই 2N3055 ট্রানজিস্টর দেখি আসে কিনা। এই আসছে, হ্যাঁ, ইমেজ দিলাম। একটা ট্রানজিস্টর ওপেন করলাম, দেখো এই ট্রানজিস্টরটা হলো একটা পাওয়ার ট্রানজিস্টর, দেখতে পাচ্ছ? স্যার এই পুরোটা, এর পুরো বডিটাই, প্যাকেজটাই হলো মেটাল। কোথায় চলে গেল? আমি এতক্ষণই তো বড় ছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এটা, জি স্যার। আচ্ছা এই পুরো প্যাকেজটাই কি মেটাল। আচ্ছা, আবার আমরা যে হাতে আমি যেটা দেখাইছিলাম সেটাও একটা মেটাল। এখন এইগুলো কি করা হয়, এগুলো কেন মেটালের বানানো হয়? হিট সিঙ্ক কানেক্ট করার জন্য, ঠিক আছে? আমি হিট সিঙ্কটা কিভাবে কানেক্ট হয় সেটা একটু দেখাই তোমাদের। ট্রানজিস্টর উইথ হিট সিঙ্ক, হিট সিঙ্ক, এই ট্রানজিস্টর উইথ হিট সিঙ্ক। দেখো এই যে ট্রানজিস্টরটা তোমাদের দেখালাম, সেই ট্রানজিস্টরটা দেখো, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওই ট্রানজিস্টরটা লাগিয়েছে কার সাথে? একটা মেটালের সাথে। অ্যালুমিনিয়াম মেটাল। এটা একটা অ্যালুমিনিয়াম মেটাল উইথ ফিন্স। এই যে অনেকগুলো ফিন্স দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এগুলো কেন লাগায়? ট্রানজিস্টরের মধ্যে যে হিটটা প্রডিউস হবে, সেই হিটটা যেন এই মেটালের মধ্যে চলে আসে। তাহলে মেটালের সারফেস এরিয়া যত বড় হবে, তত বেশি হিট সে এই এয়ারের মধ্যে রিলিজ করে দিতে পারবে। তাহলে ট্রানজিস্টরটা কি হবে তোমার? কুল হবে, ঠিক আছে? ট্রানজিস্টরটা ধীরে ধীরে মানে পুড়ে যাবে না তখন। পুড়ে যাবে না, রাইট। তাহলে ট্রানজিস্টরে এই ট্রানজিস্টরটা আমি দেখাইছিলাম তোমাদের, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ? তাহলে এই ট্রানজিস্টরটার ভিতরের কনস্ট্রাকশন যদি দেখো, ভিতরে কিন্তু সার্কিটটা কিন্তু ছোট, কিন্তু সার্কিটটা তৈরি করেছে যে একটা বেজ মেটালের উপরে, সেই মেটালটাই এর কালেক্টরের সাথে লাগানো আছে। এই যে এইটা হলো কালেক্টর টার্মিনালটা, দেখতে পাচ্ছ? এই যে দেখা যায়, জি মানে স্যার। মধ্যে এটা কালেক্টর না? হ্যাঁ, মাঝখানে একটা কালেক্টর। এই কালেক্টরটাই দেখো আবার তার মেটাল বডি, তাই না? এই মেটাল বডির সাথে আছে। তাহলে এইটা কার সাথে লাগানো হবে? এটা হিট সিঙ্কের সাথে লাগানো হবে। তাহলে এক কথায় অ্যান্সার যদি দেওয়া হয় যে কেন পাওয়ার ট্রানজিস্টরের ওই মেটালটা থাকে যে এটাকে হিট সিঙ্কের সাথে কানেক্ট করার জন্য, সো দ্যাট ভেরি হাই পাওয়ার ক্যান নট প্রডিউস কারেন্ট, এ হিট। কিসের জন্য? হিট ডিসিপেশন করার জন্য। আর এখানে কি আছে, একটা জিনিস তোমাদের দেখাই। এই ট্রানজিস্টরটা একটা পাওয়ার ট্রানজিস্টর না? এই যে এটা কি ট্রানজিস্টর ছিল? 2N3055, এটা পাওয়ার ট্রানজিস্টর। আচ্ছা, এই ট্রানজিস্টরের টার্মিনাল কয়টা? টার্মিনাল এই যে এই ফিগারটা থেকে দেখা যাচ্ছে, এটার কয়টা টার্মিনাল? দুইটা দেখতেছি। দুইটা দেখতেছো, তাই আরেকটা টার্মিনাল কোথায়? এর মেটাল বডিটাই একটা টার্মিনাল, বুঝতে পারছো? মেটাল বডিটা কি টার্মিনাল? এইটা কালেক্টর টার্মিনাল। সব পাওয়ার ট্রানজিস্টরের মেটাল কোয়ালিটি টার্মিনাল। এই মেটাল বডিটা কার সাথে কানেক্টেড থাকবে? কালেক্টরের সাথে থাকবে। এইটা কি? এইটা একটা লো পাওয়ার, এটাও পাওয়ার ট্রানজিস্টর কিন্তু একটু, কোয়ালিটি এইটা একটু লো পাওয়ার। ধরো এটা দিয়ে কত কারেন্ট তুমি কন্ট্রোল করতে পারবে? 1 এম্পিয়ার পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। তাহলে এটার মেটাল বডি গেল কোথায়? এটার মেটাল বডিটা দেখা যাচ্ছে না, এটার অপোজিট সাইডে আছে। এই যে দেখো, এই যে মেটাল বডিটুকু অল্প, এটা যেহেতু অল্প পাওয়ার, লো পাওয়ার, সেই জন্য এর মেটাল বডিটা একটু ছোট। এখানে হিট সিঙ্কটা লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি কোশ্চেন আছে বলো? আচ্ছা স্যার, তাইলে মানে পাওয়ার ট্রানজিস্টর বলার কারণটা কি হচ্ছে? পাওয়ার ট্রানজিস্টর বলার কারণ হলো এই একটা ট্রানজিস্টরের পাওয়ার কিভাবে হিসেব করে আগে সেটা বুঝো। যে একটা ট্রানজিস্টরের ম্যাক্সিমাম কালেক্টর আর ইমিটার ভোল্টেজ আছে না? জি স্যার। এটাকে আমরা কি বলি? ভিসি ম্যাক্স, ঠিক না? জি স্যার। আচ্ছা, আর এর একটা কি কারেন্ট আছে বলো তো? আইসি ম্যাক্স। ম্যাক্সিমাম কারেন্ট আছে। তো এখন তুমি যদি এই দুইটা কারেন্টকে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাওয়া যাবে? ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে। তাহলে এই পাওয়ার যেই ট্রানজিস্টরের খুব বেশি হয় সেটাকে পাওয়ার ট্রানজিস্টর বলা হয়, ঠিক আছে? মানে যে ধরো, আর
কোন একটা ট্রানজিস্টরের যদি দাঁড়াও একটা সার্কিট দেখাই দিই তোমাদের, কোশ্চেন যেহেতু করেছো, বায়াসিং এ পাওয়া যাবে এটা সম্ভবত। হ্যাঁ, এখানে পাওয়া যাওয়ার কথা, বায়াসিং এই তো পাওয়ার কথা না, এটা খুঁজে পাওয়া মুশকিল। দাঁড়া দেখি যদি পেয়ে যাই। বায়াসিং এ না, এটাতে না সম্ভবত। সিডিতে থাকতে পারে। এই যে পাওয়া গেছে, এই যে দেখো এইটা, এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতেছো, এটা কি ক্যারেক্টারিস্টিক কার্ভ? আউটপুট ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এই ট্রানজিস্টরের যদি তুমি ম্যাক্সিমাম কালেক্টর কারেন্টকে আর ম্যাক্সিমাম কালেক্টর ভোল্টেজ দিয়ে Voltage. মাল্টিপ্লাই করো, তাহলে যেই পাওয়ারটা হবে সেটা অনেক বড় হয়ে যাবে। সেই পরিমাণ পাওয়ার এটা সহ্য করতে পারবে না। দুইটাই ম্যাক্সিমাম নেওয়া যাবে না, একটা যখন ম্যাক্সিমাম হয় তখন আরেকটা মিনিমাম হইতে হবে। ঠিক আছে, কালেক্টর কারেন্ট যদি খুব বেশি দাও তাহলে কালেক্টর ইমিটারের ভোল্টেজটা কম দিতে হবে, আবার কালেক্টর ইমিটারের ভোল্টেজ যদি খুব বেশি দাও তাহলে কালেক্টর কারেন্ট কম দিতে হবে। তাহলে এইদিকে দেখো, এই ধরো এই রিজিয়নের মধ্যে আছো তুমি, এই যে এখানে আছো, পয়েন্টটা দেখতে পাচ্ছ? এখানে বলো তো কার ভ্যালু বেশি? কালেক্টর ভোল্টেজে ভোল্টেজের বেশি। হ্যাঁ, ভোল্টেজের ভ্যালু বেশি, রাইট। তাহলে এখানে ভোল্টেজের ভ্যালু বেশি, তাহলে কারেন্টের ভ্যালু কি কম? কম, আর এখানে চলে আসি, ধরো এই পয়েন্টে আসলাম, এখানে একটা পয়েন্টে আসলাম, এখানে কি কারেন্টের ভ্যালু বেশি, কিন্তু ভোল্টেজের ভ্যালু কম। তাহলে এই যে এখানে ম্যাক্সিমাম কারেন্ট তার ছিল কত, 40 এম্পিয়ার, ঠিকই ছিল 40 এম্পিয়ারে, কিন্তু তখন তার ভোল্টেজের ভ্যালু কত, অনেক কম, তাই না? অনেক স্যাচুরেশনে কম, যে হবে। 0.3। এই রেড এলাকাটা কি দেখানো হয়েছে, এই যে এখানে একটা কালার দিয়েছি আমি, রেড, রেড এই এরিয়াটুকু হলো যে আনসেফ রিজিয়ন, এই ট্রানজিস্টর রিজিয়ন ক্ষতি হয়ে যাবে। ট্রানজিস্টরকে অপারেট করানো যাবে না। ঠিক আছে, তাহলে তার সেফ রিজিয়ন কোনটুকু? এই যে দেখো একটা কার্ভ দেখা যাচ্ছে না, গোলাপি অংশের নিচে একটু। নিচে, নিচে, রাইট। তাহলে দেখো এই রিজিয়নের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি এই যে এখানকার প্রত্যেকটা পয়েন্টকে কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ কারেন্ট ভোল্টেজ দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তাহলে প্রোডাক্ট হবে হলো এই যে কত, 300 মিলিওয়াট অনলি। তাহলে এই ট্রানজিস্টরটা ম্যাক্সিমাম কত ওয়াট পর্যন্ত সহ্য করতে পারবে? 300 মিলিওয়াট। 300 মিলিওয়াট। 300 মিলিওয়াট। তাই 300 মিলিওয়াট যদি হয় তাহলে কারেন্টের ভ্যালু কেমন দেখো, কারেন্টের মাত্র 40 মিলি এম্পিয়ার, ইউনিটটা কি মিলি এম্পিয়ার, তাই না? তাহলে আমি যেই পাওয়ার ট্রানজিস্টর দেখাইলাম তোমাদের একটু আগে, সেই পাওয়ার ট্রানজিস্টর এই আইসি ম্যাক্সিমাম কত হয়? কোনটা কত বলছি বলো? একটা বলছিলাম 1 এম্পিয়ার, একটাকে বলেছিলাম আরেকটা বোধহয় 5 এম্পিয়ার, আরেকটা 15 আরেকটাকে বলছি অ্যাম্পিয়ারও 15 বলেছিলেন। এম্পিয়ার। 10 ampere এম্পিয়ার। তাহলে এইবার সেইটার ওয়াট কেমন হবে বলো তো? সিম্পলি এখানে চিন্তা করো, এখানে 40 মিলি এম্পিয়ার, ঠিক আছে, আর যদি 10 এম্পিয়ার হয় তাহলে কত গুণ হয়ে গেল বলো তো? 250 গুণ, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে এত মিলিওয়াটকে এবার 250 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয়? 75 ওয়াট। ওয়াট। এই যে এই দেখো, এইটাকে কেন পাওয়ার ট্রানজিস্টর এখন বলা হচ্ছে? বিকজ দিস ট্রানজিস্টর ক্যান টলারেট এ ভেরি লার্জ পাওয়ার। ঠিক আছে, এই ট্রানজিস্টর গুলো দিয়ে কি করা হয় জানো? যে তুমি যখন কোনো একটা ইলেকট্রনিক সার্কিট তৈরি করবে, সেই সার্কিটের ধরো একটা তুমি ইয়ে তৈরি করতেছো, এই অ্যাম্পলিফায়ার তৈরি করতেছো। আমাদের ইয়ে এই যে ব্যান্ড শুতে অ্যাম্পলিফায়ার ইউজ করে না, কি বলে এটাকে, সাউন্ড সিস্টেম নাকি? জি স্যার। জি ওইটার স্যার। বলো তো কত ওয়াট হয়? ওপেন এয়ারে যে কনসার্ট গুলো হয়, এক একটা ওই লাউড স্পিকার কত ওয়াট হয়, আইডিয়া আছে? 1000 ওয়াট মিনিমাম। ওই যে লাউড স্পিকার দিয়ে যে এনার্জিটা আসতেছে, এটা কিন্তু একটা ট্রানজিস্টর তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে 1000 ওয়াট যদি ট্রানজিস্টর তৈরি করে তাহলে কয়টা ট্রানজিস্টর লাগবে এরকম 75 ওয়াটের? অনেক ট্রানজিস্টর প্যারালাল করে করে ওইটা করা হয়।
বুঝতে পারছো? তাহলে পাওয়ার ট্রানজিস্টর গুলো কোথায় ইউজ হয়? সিস্টেমের লাস্ট স্টেজে। এই স্টেজ গুলোর নামই হয়ে যায় পাওয়ার স্টেজ। আমরা একটা চ্যাপ্টারই পড়বো সেকেন্ড সেমিস্টারে, যেই চ্যাপ্টারের নামই হবে পাওয়ার এমপ্লিফায়ার। আর এখন আমরা যেটা পড়তেছি সেটা কি এমপ্লিফায়ার বলো তো? দেখি একটা নাম, স্মল অ্যাডজেক্টিভ যোগ সিগন্যাল করো তো। অ্যাম্পলিফায়ার। না, একটা কমন ও অ্যাডজেক্টিভ যোগ আচ্ছা। করো সবগুলোর জন্য। স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, তাই না? জি স্যার। আমরা পড়তেছি যেগুলো, সেগুলোর নাম কি? স্মল স্মল সিগন্যাল সিগন্যাল এমপ্লিফায়ার। অ্যাম্পলিফায়ার। স্মল সিগন্যাল এমপ্লিফায়ার মানে কি? মানে হলো এটা পাওয়ার এমপ্লিফায়ারের জাস্ট অপোজিট। এটা পাওয়ার হ্যান্ডেল করে না, পাওয়ার কে সে এমপ্লিফাই করে না। তাহলে কাকে এমপ্লিফাই করে? অনলি ভোল্টেজ কে এমপ্লিফাই করে, কারেন্ট কে সে এমপ্লিফাই করে না। বা কারেন্ট কে এমপ্লিফাই করলেও খুবই সামান্য এমপ্লিফাই করে, যেটা পাওয়ার লেভেলে যায় না। ঠিক আছে? তাহলে পাওয়ার ট্রানজিস্টর মানে যে ট্রানজিস্টর খুব কারেন্ট বেশি এমপ্লিফাই করবে আর লার্জ পাওয়ার কে সে টলারেট করতে পারবে। এই কোশ্চেন, তোমার কোশ্চেন নিয়ে অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম। এখন আচ্ছা, আবার নতুন কোনো কোশ্চেন তৈরি হয়েছে কিনা বলো? না ট্রানজিস্টর আমরা যতগুলো ইউজ করি সবগুলো কি কমন ইমিটার ইউজ করা হয় নাকি? আচ্ছা শোনো, আমাদের তো আসলে ইউজ বলতে কি, তুমি ল্যাবের প্র্যাকটিক্যালের কথা বলতেছো নাকি নাকি হচ্ছে মানে ইলেকট্রনিক্স আমার এর যেই অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স এর মোবাইল, এখানে না? হ্যাঁ। কি বলো, সবগুলো কনফিগারেশনেরই অ্যাপ্লিকেশন আছে। কমন বেজেরও অ্যাপ্লিকেশন আছে। কমন বেজের কি অ্যাডভান্টেজ পাইছিলাম বলো তো? কমন বেজের কোনো অ্যাডভান্টেজ ছিল কিনা? ভোল্টেজ গেইন বেশি। ভোল্টেজ গেইন বেশি। আরো অ্যাডভান্টেজ আমরা পরে পাবো, এর ফ্রিকোয়েন্সি রেসপন্স খুব ভালো। তাহলে সার্কিট যখন ডিজাইন করতে হয় তখন অনেক ধরনের প্যারামিটারকে তোমার কনসিডারেশনে আনতে হয়, যার কারণে বিভিন্ন ধরনের কনফিগারেশন ইউজ করা হয়। ঠিক আছে? সব কনফিগারেশনই আছে। এর মধ্যে আমাদের স্মল সিগন্যাল এমপ্লিফায়ার গুলো মেইনলি হয় হইলো তোমার কমন ইমিটার, আর যেটা পাওয়ার এমপ্লিফায়ার সেগুলো হয় হইলো কমন কালেক্টর। আর কমন বেস কি করার কাজে ইউজ হয়? ওই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেসপন্স এগুলো ইনক্রিজ করার জন্য, ম্যাচিং এর জন্য ইত্যাদি কারণে ইউজ করা হয়। হ্যাঁ, আর কি কোশ্চেন আছে বলো? স্যার আরেকটা, মানে আমি মনে হয় শুনি নাই, মনে হয় আপনি বলছেন বা হচ্ছে ওই যে ডার্লিংটন পেয়ার, আর মানে যখন আমরা ইউজ করলাম, মানে এটা তো হচ্ছে পাওয়ার ট্রানজিস্টরের জন্য ইউজ করছি, তাহলে ওই সময় হচ্ছে আমাদের ফিডব্যাক পেয়ারের দরকারটা কি ছিল? যে ফিডব্যাক পেয়ারের জি স্যার, এটা আমার কোয়েশ্চেন ছিল। কি ফিডব্যাক মানে ফিডব্যাক কেন বলা হয় ওটাকে? মানে একটা অল্টারনেট নেমে ফিডব্যাক পেয়ার কেন বলা হয়? ফিডব্যাক পেয়ারটা আসলে এগুলো নাম যে কেন আসছে এটা তো আমার জানা নাই। ফিডব্যাক পেয়ারটা আমার মনে হয় কোনো সার্কিট অ্যানালাইসিস করলে হয়তো এটার কারণটা বের হয়ে আসতে পারে। আমি এখন পর্যন্ত পাই নাই। হ্যাঁ, স্যার, না আমার প্রশ্ন ওই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে ধরুন হচ্ছে ডার্লিংটন পেয়ার যখন আমাদের কাজ দিতেছে তখন হচ্ছে হুম। ফিডব্যাক পেয়ারের দরকারটাই কি হইলো? ও, এইটা সুন্দর কোশ্চেন করছো। হ্যাঁ, এইটার অ্যান্সার দিতেছি আমি তোমাকে। এইটার অ্যান্সারটা দিচ্ছি, দাঁড়াও। আবার আবার সেটা বের করতে হবে। এটা কোনটা বের করেছি? নো, কোন চ্যাপ্টারে যেন ছিল এটা? 4 এ না? চ্যাপ্টার 4 এ স্যার। হ্যাঁ, ডার্লিংটন, দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে, বুঝতে পারছো? আর বিজ্ঞানীদের তো কাজ একটাই, যে ও একটা বের করছে আমি আর একটা করে দেখি কি হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে একটা অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে, দেখো এই সার্কিটের দিকে তাকাও। এইখানে বলো তো এবার এই সার্কিটটাকে বায়াস করতে হইলে এর বেজে কতটুকু ভোল্টেজ দিতে হবে? এই ট্রানজিস্টরটাকে বায়াস করতে হবে, এই ট্রানজিস্টরটাকে বায়াস করতে হবে, তাই না? এইটাকে বায়াস করতে হবে, এটাকে বায়াস করতে হবে। এখানে দিতে হবে 0.7 ভোল্ট, এখানেও দিতে হবে 0.7 ভোল্ট। তাহলে এই ট্রানজিস্টরের বেজ ইমিটার ভোল্টেজ কত হইলো বলো তো? 1.4। 1.4 ভোল্ট। তাইলে ডার্লিংটন পেয়ারের এটা একটা লিমিটেশন, যে এটাকে বায়াস করতে হইলে তোমাকে কত ভোল্ট দিতে হবে? 1.4। 1.4। ভোল্ট দিতে হবে। এখানে কোথাও আমি লিখছি 1.4 ভোল্ট দেয়া লাগবে। আচ্ছা, আর এখানে তুমি এই সেটটাতে আসো, এই সার্কিটটার দিকে তাকাও।
এইটাকে বায়াস করতে হলে কত দেয়া লাগবে বলো তো? 0.7 0.7 0.7। তাহলে এই যে 0.7 অ্যাডভান্টেজ পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখন এইটার সাথে এইটার কি অ্যাডভান্টেজ? এখানে তো আবার কত আসলো বলো দেখি, এখানে এইটার বেজের মধ্যে কত ভোল্টেজ দিতে হবে একটু চিন্তা করে বলতে পারো কিনা? এটাকে বায়াস করতে চাই, বেজের ভোল্টেজ মাইনাস পয়েন্ট মাইনাস কত দেয়া পয়েন্ট লাগবে? সেভেন হ্যাঁ বলো। মাইনাস 0.7 আচ্ছা যাই হোক, মাইনাস আর না চিন্তা করো, পোলারিটি না চিন্তা করো, 0.7, এটাও 0.7 দেয়া লাগবে। কেউ কিন্তু এদিকে তাকায়ও না যে এখানে একটা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে, তাহলে এই দুইটা জাংশনকে বায়াস করতে হবে, নো। কারণ এইটা কি ট্রানজিস্টর? পিএনপি। পিএনপি ট্রানজিস্টরের তো বেজ ইমিটার জাংশনকে বায়াস করতে হবে। তাহলে এখানেও তোমার কতটুকু ভোল্টেজ দিলে হয়ে যাবে? 0.7 0.7। তাহলে বলো, ওই যে কোশ্চেন করেছিলে যে আমাদের কমপ্লিমেন্টারি, তাহলে কি অ্যাডভান্টেজ পাওয়া গেল এখানে? আমাদের আবার সেই বিটার ভ্যালু অনেক বাড়লো। যদি আমি অ্যাপ্রক্সিমেট বিটা বলি যে তিনটা ক্ষেত্রেই আমার বিটা 1 মাল্টিপ্লাইড বাই বিটা 2 হচ্ছে, কিন্তু এটার ড্রাইভিং ভোল্টেজটা, বেস ভোল্টেজটা কম হলো। পেয়েছো অ্যান্সার? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কি কোশ্চেন আছে বলো। ডার্লিংটন পেয়ার আর একটা হলো জিকলাই পেয়ার, না? এই কোশ্চেন নাই না? না থাকলে আজকে এখানে শেষ করব। এই দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই, ট্রানজিস্টরের চ্যাপ্টার। এইগুলো তো কোনো অধিকাংশ বইয়ে নাই, ঠিক আছে। আমি একটা জিনিস তোমাদের জন্য অ্যাড করছিলাম, এই যে দেখো এখানে আছে কিনা। এই 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 দেখো, যত ট্রানজিস্টরের প্যাকেজ আছে না, কোনটা পাওয়ার ট্রানজিস্টর হয়, এগুলোর ফিগার আমি বের করছিলাম। এগুলো সব ট্রানজিস্টরের প্যাকেজ, দেখতে পাচ্ছ? এই ফিগারটা কি দেখা যায়? জি জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার এই প্যাকেজগুলোর নাম আছে, এটা টিও দিয়ে বলা হয়, ঠিক আছে। টিও টিও প্যাকেজ। এই ট্রানজিস্টরটা তোমরা কমন ইউজ করো, এই যে টিও 92, এই যে এটা টিও 92। এইটার মধ্যে তোমার ওই যে 745 না কত দেখলাম, 547, তারপরে 557, C828, আর একটু বড় হইলে এটা D400, TU254, আবার এই যে BC135, TU126। আবার আমি একটা পাওয়ার ট্রানজিস্টর দেখাইলাম, সেটা কোন কনফিগারেশনে ছিল? সেটা ছিল TU220, তাই না? TU220। আর দুই দুই লিড ওয়ালাটার নাম কি দেখো, দুইটা আছে, একটা ছোট একটা বড়, একটা TU3 আর একটা TU66, এটার চাইতে এটা একটু ছোট। তো এই লিস্টের মধ্যে আমি মানে মোস্ট কমন যে প্যাকেজ গুলো আছে তার ফিগার সহ, তার নাম সহ এখানে দিয়ে দিছি। স্যার এগুলার ইমিটার হচ্ছে বেস তো মাঝেরটা বললেন কালেক্টর, কিন্তু ইমিটার আর বেস কোনটা এটা মানে বোঝা যাবে কেমনে? এটা বোঝার জন্য এই যে আবার একটু সার্কিট দিছি, দেখো এখানে কতগুলো কমন ট্রানজিস্টরের ইমিটার বেস দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা। এটা বোঝা যায় না, এটা ডেটা শিট থেকে নিতে হয়। দেখো আমি চেষ্টা করেছি যে আমাদের ল্যাবে যত পাওয়ার ট্রানজিস্টর, নরমাল ট্রানজিস্টর ইউজ হয়, সবগুলোর ইমিটার কোনটা, কালেক্টর কোনটা, বেস কোনটা এখানে আমি বলে দিছি। এই যে, এগুলোই কমন। মাল্টিমিটার দিয়ে তো চেক করা যায় না বলি, সরি বলো। স্যার? এই যে কালেক্টর বা ইমিটর মাল্টিমিটার দিয়ে চেক করা যায় না? হ্যাঁ, মাল্টিমিটার দিয়ে করা যায়। এখন এগুলো কে শিখাবে তোমাদের? আর শেখার কি উৎসাহ আছে কিনা জানি না। স্যার একটা ভিডিওতে দেখছিলাম। এই শোনো, একটা ট্রানজিস্টরের 3টা টার্মিনালেই মাল্টিমিটার দিয়ে বের করা যায়, ঠিক আছে। 3টা টার্মিনালই মাল্টিমিটার দিয়ে বের করা যায়। আর এটা অধিকাংশ মানুষই জানে না যে 3টাই যে বের করা যায়, সেটা অনেকেই জানে না। অধিকাংশই বলবে যে 2টা বের করা যায়, কিন্তু কোনটা যে কালেক্টর, কোনটা যে ইমিটার, সেটা বলা যায় না। কারণ কি, বেজের সাথে ইমিটার কি করবে? হয় ফরওয়ার্ড বায়াস করবে, না হয় রিভার্স বায়াস করবে, তাই না? জি। আবার বেজের সাথে কালেক্টর কি করবে? হয় ফরওয়ার্ড বায়াস করবে, না হয়
রিভার্স বায়াস করবে। তাহলে এখন কোনটা ইমিটার কোনটা কালেক্টর আমি বইয়ে লিখতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম যে এটা বোঝানো আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমি অন্যভাবে লিখে দিছি। তুমি এই যে এরকম একটা মাল্টিমিটার নিবা, ঠিক আছে, জি এরকম মাল্টিমিটার নিয়ে এখানে এই যে এইচএপি বের করার পয়েন্ট থাকে, এখানে কয়েকবার ট্রায়াল এন্ড এরর করতে হবে, বিভিন্ন পয়েন্টে বসাতে হবে, বসালে এরকম একটা রিডিং বের হয়ে আসবে। যখন এই রিডিংটা পাওয়া যাবে বোঝা যাবে যে এইবার মানে কারেক্টলি ট্রানজিস্টরটা প্লেস করা হয়েছে। তখন যেই হোলে নাম লেখা থাকে কোনটা ইমিটার কোনটা বেস কোনটা কালেক্টর, বুঝতে পারছো? এই মেথডটা আমি লিখে দিছি যে এইচএপি মাপার যদি টার্মিনালটা থাকে। আর কি কোশ্চেন আছে বলো? নাই? ওকে, তাহলে থ্যাংক ইউ। তোমরা এই আমি কিন্তু আজকে অ্যানালাইসিস গুলো লাইন বাই লাইন দেখাইনি, তোমরা বাসায় গিয়ে এটা পড়বে, হ্যাঁ, লাইন বাই লাইন পড়বে আর ভুল বের করো, হ্যাঁ, যত বেশি ভুল বের করবে আমার জন্য ততই, আমার জন্য এটা বেনিফিট, ঠিক আছে? এই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। পরে পরে শুধু ভুল বের করো, কারণ এত ভুল আমি শেষ পর্যন্ত খুঁজে বের করতে পারবো না। আর আমি একটা স্যার টার্গেট রাখছি বইটা তোমাদেরকে, মানে এই ভিডিও থেকে তোমাদেরকে বলেই ফেলি, সেটা হলো এই 2 বছরের মধ্যে আমি একটা বই লিখবো। টার্গেট সময় নিছি কয় বছর? 2 বছর। ইয়ার্স। কারণ একটু আমার শরীর স্বাস্থ্য ভালো নেই, একটু লিখলেই টায়ার্ড হয়ে যাই, আর এই জন্য একটু একটু করে লিখবো। আর এই পর্যন্ত 6 চ্যাপ্টারের মতো লেখা হয়েছে, তার মধ্যে ওই যে ভুল এখনো দেখা হয় নাই, আমি লিখছি কিন্তু রিডিং পড়ি নাই আর, বুঝছো? ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।